আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে। আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে, জনগণ, জনগণ এন্ড জনগণ। আসলেই চাকরি চাওয়ার মতো করে দিয়েছি, কারণ এত টাকা বিনিয়োগ করেছি, একটা গ্যাস কানেকশন পাচ্ছেন। একটা গ্যাস কানেকশন আমার কাছে মনে হতো একটা ব্যাংকের লাইসেন্সের মতো, যদি আই এম নট ইন ব্যাংকিং বিজনেস অর এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল বিজনেস অর এনিথিং। কিন্তু দুঃখজনক আমাদের দেশে বাস্তবে কিন্তু এটা একটু হয় না, কার্যকর করা হয় না। শহীদ হয়েছেন, তাদের জন্য সরকার আরও দ্রুততার সাথে অ্যাকশন নিতে পারেন নাই। ভিন্ন মতাবলম্বী যারা আছে তারা যাতে বিদেশে আসা যাওয়া করতে গেলে তাদেরকে থামানো হয়, তো এইটা সরকার চেষ্টা করছে যে এই তালিকাটাকে হালনাগাদ করতে। ৭১-এর স্বাধীনতা যুদ্ধকে যদি অস্বীকার করেন, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হবে, আর ওটাও যদি না মনে রাখেন তাহলে ২৪-এর ৫ই আগস্ট হবে। ভোটের অধিকারের জন্য তাদেরকে ভোট দেওয়াতে গেলে তাদের তো ভোটার লিস্ট আনতে হবে। এটা একটা কাজ তো, ভোটার লিস্টটাকে নিয়ে আসতে। এবার আমরা শুনতে পাই যে ফেক ভোটার্স আছে অনেক। শাহীন চেয়ারম্যান এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দালাল এবং সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে বর্বর হামলা চালায় রোহিঙ্গা প্রবলেম সলিউশনের প্রতি, এবং তারা এটা এখনও চালিয়ে যাচ্ছে। তাদের হসপিটাল এখনও ওখানে কাজ করছে, তাদের অনুদান দিচ্ছে, তাদের একটা স্ট্রং প্রেজেন্স এখনও আছে। হাতে আইন তুলে না, সেই ব্যক্তি যদি অপরাধী হয়, এটা আইনের মাধ্যমে আমরা সেটিকে আইনে সুপর্দ করি। কিন্তু কেন এত তড়িঘড়ি যে প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পূর্ণ হওয়ার পরেই এখানে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়? নির্বাচনের নামে এখানে যে ছেলে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে, এরকম কোনো প্রহসনের ভিতর দিয়ে আর যেতে চায় না। যেটা দরকার চাকরি, ইউথ জেনারেশনের চাকরি, তারা এখন কোর্টের আশ্রয় নিয়েছেন। কোর্টে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করে আসলেই চাকরি চাওয়ার মতো করে দিয়েছি, কারণ এত টাকা বিনিয়োগ করেছি, একটা গ্যাস কানেকশন পাচ্ছেন। একটা গ্যাস কানেকশন আমার কাছে মনে হতো একটা ব্যাংকের লাইসেন্সের মতো, যদি আই এম নট ইন ব্যাংকিং বিজনেস অর এনি কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল বিজনেস অর এনিথিং। এত বড় বিপদে পড়েছি যে তারপরে বৃষ্টিতে ভিজে বাসার সামনে দাঁড়িয়ে থেকে ওনার সামনে বসে অনেক লেকচার শুনেছি, মানতে পারিনি, নিজের জ্ঞানের সাথে রিকনসাইল করতে পারিনি। কিন্তু তারপরেও জি স্যার বলেছি, কিচ্ছু করার ছিল না, কিছুই করার ছিল না। অপদস্থ নিজের ডিগনিটি, মানে কথা বলতে গেলে ল্যাক অফ ডিগনিটি ফিল করেছি, যে মিনিমাম যে ইজ্জত যেটা ডিজার্ভ করি সেই ইজ্জত পাই নেই। টুডে ইউ উইল অল গেট ইউর ডিগনিটি, টুডে ইউ উইল অল বি রেসপেক্টেড, অ্যান্ড হোয়াট আই এম সেইং, কাম ফরওয়ার্ড, কাম উইথ ইউর মানি, নট টু পে মি, পে ইট টু ইয়ার সেলফ। আমার দিতে হবে না টাকা পয়সা, অসুবিধা নেই। এত টাকা দিচ্ছেন যে তো হিসাবও করতে পারবেন না। সো এখন আর কারোর দিতে হবে না, নিজে কিছু টাকা দেন। কালেক্ট ইউর মানি কালেক্টিভলি অ্যান্ড আস্ক দ্য গভর্নমেন্ট যে মানে একটু রোড কাটিং পারমিশনের, আমার মনে হয় আমি 20 কোটি টাকা দিয়েছি শুধু রোড কাটিং পারমিশনের জন্য। আর ওই 20 কোটি টাকা দেওয়ার জন্য অনেক টাকা দিচ্ছি। আমি যতবার তিতাসে গিয়েছি, যতবার পেট্রো বাংলায় গিয়েছি, আমার মনে আছে ডক্টর হাসান মনসুর বা কেউ একজন ছিলেন ওখানকার চেয়ারম্যান। ইট ওয়াজ সো স্যাড টু সি দ্যাট জেন্টলম্যান। আই ডোন্ট নো ওয়্যার ইজ হি টুডে। উনি মনে হয় দীর্ঘকাল পেট্রো বাংলা চেয়ারম্যান ছিলেন। অ্যান্ড ইট ওয়াজ এ স্যাডেস্ট, মানে এই যে নাটক দেখেছি আমরা, সুনেত্রায় গ্যাস পাওয়া যাচ্ছে, ফুসফুস করে গ্যাস হচ্ছে, এই নাটক দেখে আমরা বড় হয়েছি। এবং ইট ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, ইট ওয়াজ বাই ডিজাইন। এই বাই ডিজাইন আমাদেরকে কনস্ট্রেন করে দীর্ঘমেয়াদে আজকে যে আমরা এই সমস্যার মধ্যে পড়েছি, এটার জন্য আমরাও দায়ী। আজকে যে বিভিন্ন শিল্প অঞ্চলে গ্যাসের সংকট হচ্ছে অঞ্চল ভিত্তিক, আমি আমার ইন্ডাস্ট্রিয়াল ক্যাপ্টেনদের কাছে অনুরোধ করব যে আপনারা পেট্রো বাংলা চেয়ারম্যানের সাথে এঙ্গেজ হন বাই গিভিং ইউর ট্রু পিকচার। ওয়াই আর ইউ নট কোয়ান্টিফাইং ইউর প্রবলেম? শহীদ হয়েছেন, তাদের জন্য সরকার আরও দ্রুততার সাথে অ্যাকশন নিতে পারেন নাই। এবং এখন অবাক লাগছে যে প্রায় 3.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত শহীদদের তালিকা এবং আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা গেল না। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা একটা বিশাল ব্যর্থতা। আপনারা অনেকে বাজেটের কথা বলেছেন, আমি বাজেটের কথা বলতে চাই না। বাজেট এখানে গুরুত্বপূর্ণ বিষয় না, কারণ যারা জীবন দিয়ে, যারা অসাধারণ বীরত্বের সাথে লড়াই করে এবং সেই লড়াইয়ের সময় যারা আহত হয়ে পঙ্গু হয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের জন্য বাজেট কথাটা বলাই আমি মনে করি তাদের জন্য এক প্রকার অবমাননা করা, তাদের স্মৃতির প্রতি। রাষ্ট্রের দায়িত্ব তাদের সম্পূর্ণ পুনর্বাসনের দায়িত্ব নেয়া।
এবং রাষ্ট্রের দায়িত্ব সকল আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা, চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করে পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমার 1 নম্বর দাবি ছিল। সরকার একটা কমিটি গঠন করেছে বটে, কিন্তু আমার প্রস্তাবিত কমিটি এটা ছিল না। যার 2 চোখ চলে গেছে তার যে পুনর্বাসনের প্রয়োজন, আর যার 1 চোখ চলে গেছে তার পুনর্বাসনের প্রয়োজন এক না। 2 জনের জন্য 2 ধরনের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। কারণ যার 2 চোখ চলে গেছে তার সারা জীবনের জন্য রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, তার বাকি জীবনের জন্য এটা অতি অবশ্যই করতে হবে। যার 1 চোখ চলে গেছে তার জন্য নিশ্চয়ই একটা কর্মসংস্থান করা যাবে। তো এগুলোর জন্য ভিন্ন মতাবলম্বী যারা আছে তারা যাতে বিদেশে আসা যাওয়া করতে গেলে তাদেরকে থামানো হয়। তো এইটা সরকার চেষ্টা করছে যে এই তালিকাটাকে হালনাগাদ করে এই তালিকাতে যদি কারো বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকে বা প্রমাণ থাকে তাহলে সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। আর এই ধরনের কোনো অভিযোগ না থাকলে সবাই স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন। কেউ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এ বিষয়ে সরকার সচেতন আছে। এবং নিউজ সম্পাদকের বিষয়টা যেমন সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে, অন্য কোনো বিষয়েও যদি এরকম সরকারের নজরে আনা হয় বা সরকার তাহলে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি নজরে নাও আনা হয় আমরা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া মেনে এটা কাজ করা হচ্ছে। ম্যানুয়ালি এই তালিকাটা অনেক দীর্ঘ, এই তালিকাটা সংশোধনের জন্য ম্যানুয়ালি কাজ করা হচ্ছে এবং আমরা আশা করি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। সমস্ত এজেন্সিগুলোর সাথে কথা বলে একটা নীতিমালার আলোকে, কেননা শুধুমাত্র তো অবশ্যই এখানে ভিন্ন মতের বা জ্বালানির যাদের আছে এগুলো নাম থাকবে না, কিন্তু আপনি জানেন তো অনেক ক্ষেত্রে যেটা হয় ব্যাংকগুলো বলে যে এই নিয়ে এনাকে আপনার বিদেশ গমনে আপনি বিরত রাখতে হবে বা কোর্টের অর্ডার থাকে। তো এই যে পুরো যে বিষয়গুলো এটাকে যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে, একটা ট্রান্সপারেন্ট নীতিমালা, যেটা আপনিও জানতে পারবেন, অন্য বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন যে উনি যেতে পারছেন না বিকজ ওনার নামে ব্যাংকের থেকে একটা নোটিশ আছে যে যেন ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা হবে। 71-এর স্বাধীনতা যুদ্ধ হবে। 71-এর স্বাধীনতা যুদ্ধকে যদি অস্বীকার করেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন হবে। আর ওটাও যদি না মনে রাখেন তাহলে 24-এর 5ই আগস্ট হবে। অর্থাৎ রাষ্ট্র একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ এবং এটি ধারাবাহিকভাবে চলতে থাকে। আমরা হয়তো অনেকে হারিয়ে যাই, অনেকে অনেক সময় অনেক কিছু মনে না রাখার চেষ্টা করি অবচেতনভাবে, অথবা খুব জেনে শুনেই ইতিহাস সঠিকভাবে স্থাপন করি না। কাজে আপনাকে মনে রাখতে হবে 47-এ ওই সময়কার পাকিস্তান ভারত যে ভাগাভাগি হলো, কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল মনে রাখতে হবে। 71-কেও মনে রাখতে হবে, 90-কেও মনে রাখতে হবে। তাহলে 5ই আগস্টকে আপনি যথাযথভাবে মূল্যায়ন করতে পারবেন। এখন আসা যাক 7ই নভেম্বর 1975 কেন আমরা জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস বললাম? কেন ওই সময়কার, তখন তো বিএনপি ছিল না, কোনো অঙ্গ সহযোগী সংগঠন ছিল না, তাহলে ওই সময়কার মানুষগুলো কেন জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস নাম করল? কেন মানুষগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের প্রতি আবারও জিয়াউর রহমানকে দরকার? সেজন্যই ওনারা যে সিপাহী জনতা যে ওনাকে বন্দি দশা থেকে মুক্ত করে নিয়ে আসে এবং ঢাকা সহ নয় সারা বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানের প্রতি আস্থা রাখে। তার প্রমাণ আপনারা ওই সময়কার যে ছবিগুলো আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখবেন, ট্যাঙ্কের মধ্যে সাধারণ মানুষ এবং সৈনিকরা, ট্রাকের মধ্যে ঢাকার রাজপথে, যেমন আমাদের রফিকুল কবির লাভু ভাই বলেছেন, দ্যাট ওয়াজ দি রিয়েলিটি। অর্থাৎ ওইটাই ওই সময়কার বাস্তবতা। এবং সারা দেশের মানুষ তখন রোজা রেখেছে, তারা দেশের মানুষ তখন আনন্দিত হয়েছে এবং সারা দেশের মানুষ শহীদ জিয়ার প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছে। কাজেই জিয়াউর রহমান নিজে নিজে কোনো ক্ষমতা নেয় না এবং মার্শালও জারি করছে ওনারাই। বরঞ্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দায়িত্ব নেওয়ার পর এই যে এই দিগ্ভ্রান্ত জাতি, এই যে বিভক্ত জাতি, ঐক্যবদ্ধ করার জন্য উনি তখন কি করলেন? ভোটের অধিকারের জন্য তাদেরকে ভোট দেওয়াতে গেলে তাদের তো ভোটার লিস্ট আনতে হবে। এটা একটা কাজ তো, ভোটার লিস্টটাকে নিয়ে আসতে। এবার আমরা শুনতে পাই যে ফেক ভোটার্স আছে অনেক। আমাকে অনেকে বলেছে যে রোহিঙ্গা অনেক ভোটার হয়ে গেছে। এটা আমি জানি না, সত্য মিথ্যে জানি না, কারণ আগে তো এখানে চেয়ারে বসার আগে আমি অনেক তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। তো একজন এক রকম তথ্য দেয়, কেউ বলছে যে অনেক রোহিঙ্গা নাকি আমাদের এখানে ভোটার হয়ে গেছে, এরকম বলছে, আমাকে জানি না। তো প্লাস আপনারা তো দেখতেছেন না যে মিডিয়াতে কেউ বলছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হোক, আর কেউ বলছেন যে না আগের মতো সেই ফার্স্ট দ্য পোস্ট সেটা হোক।
কেউ বলছেন যে বাইক্যামেরাল সিস্টেম, দ্বিকক্ষ বিশিষ্ট সরকার পার্লামেন্ট, কেউ বলছেন যে ইউনিক্যামেরাল আগের মতোই থাকুক, এরকম বলছে। এখন যদি মনে করেন বাইক্যামেরাল সিস্টেম হলো, তাহলে আমাকে তো সেইভাবেই ভোটের ব্যবস্থা করতে হবে, তাই না? যদি বলে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হবে, তাহলে আমাকে তো সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। সুতরাং এই ধরনের জিনিসগুলো ফয়সালা না হলে, এগুলো ফয়সালা না হলে আমরা কীভাবে ভোটটা করবো বলেন? সুতরাং এবং সুবিধা হলো এই যে গভর্নমেন্ট তো অনেকগুলো রিফর্মস কমিশন করে দিয়েছে। ইলেকশন করার জন্য যে যে রিফর্মস কমিশনগুলো ইনভলভ, যেমন কনস্টিটিউশন যে রিফর্মস কমিটি করেছে আন্ডার দি অ্যাবল লিডারশিপ অফ প্রফেসর ডক্টর আলী রিয়াজ, ভেরি কম্পিটেন্ট পার্সন। তো এখন কনস্টিটিউশনে ওনাদের কিছু সাজেশন আসবে, রিফর্মসের জন্য সাজেশন আসবে। আর ইলেকশন কমিশন রিফর্ম করার জন্য অলরেডি ডক্টর বদিউল আলম মজুমদার নেতৃত্বে কমিটি করা হয়েছে, তো ওনাদের থেকে পরামর্শ আসবে। তো ওখানে নিয়ে ইলেকশন করার জন্য যা যা দরকার, যেগুলো গ্রহণযোগ্য হয় সবার কাছে, সেগুলো আমরা নিব, নিয়ে তারপরে ইনকর্পোরেট করে তাকে ভোটের মতো, ভোট করার মতো, ইলেকশন কন্ডাক্ট করার মতো সব কিছু যখন রেডি হবে, তখনই আমরা ইনশাল্লাহ ইলেকশনের জন্য ডেট দেওয়ার বিষয়গুলো চিন্তা করতে পারবো। এখন এই মুহূর্তে বলে দিলাম যে 1 বছর পরে হবে, কিন্তু 1 বছর পরে গিয়ে দিলেন যে এরা বাইক্যামেরাল না হবে, ইউনিক্যামেরাল হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। প্রফেশনাল হবে না, নাকি আগে সিস্টেম হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। এখন কেউ বলে যে আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশন দেন, আর বড় দল বলে যে না, জনগণের হাতে ক্ষমা দিয়ে আপনারা চলে যান। তো ওইটা তো লোকাল গভর্নমেন্টের পক্ষে হলো না, তাই না? আর লোকাল গভর্নমেন্ট রিফর্মস একটা কমিশন হয়েছে, এটা আই ওয়াজ অলসো এ মেম্বার অফ দ্যাট কমিশন। এখন লোকাল গভর্নমেন্ট কমিশন কী রিপোর্ট দেয়, উপজেলা নির্বাচন কীভাবে হইতে হবে, ইউনিয়ন কাউন্সিল ওনারা কী সাজেশন দেয়, কী পরামর্শ দেয়, সরকার কতটুকু গ্রহণ করে রোহিঙ্গা প্রবলেম সলিউশনের প্রতি, এবং তারা এটা এখনও চালিয়ে যাচ্ছে। তাদের হসপিটাল এখনও ওখানে কাজ করছে, তাদের অনুদান দিচ্ছে, তাদের একটা স্ট্রং প্রেজেন্স এখনও আছে কক্সবাজারে। এবং আগামী দিনে রোহিঙ্গা প্রবলেম সলিউশনের ব্যাপারে আমরা সবাই মিলে যে একসাথে কাজ করব, এবং এই ব্যাপারে OIC সহ আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য টার্কি, বাংলাদেশ, আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে। এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারব। তারপরে আপনার নির্বাচন, বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সবসময় যেটা উঠে আসে, নির্বাচন কবে, সকলেরই একই প্রশ্ন, নির্বাচন কবে। তবে সেই প্রশ্নে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা তো যেটা সবসময় বলে আসছি যে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক অর্ডারে ফিরে না যাওয়া পর্যন্ত বিদেশিরা, দেশের মধ্যে যারা স্টেক হোল্ডার আছে, সবাই তো অপেক্ষা করছে একটা নির্বাচিত সরকার আসার পরে তাদের সিদ্ধান্তগুলো তারা নেবে আগামী দিনের। স্বভাবতই তাদেরও সেই ইন্টারেস্টটা আছে, তারা জানতে চাচ্ছে কবে নির্বাচন হবে। আর টার্কির সাথে আমাদের কালচারাল এক্সচেঞ্জ, তারা ঢাকা ইউনিভার্সিটিতে তাদের টার্কিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কাজ করছে। আগামী দিনে তারা ভাবছে লং টার্মে একটা কালচারাল সেন্টার হয়তো করার ভাবনা আছে তাদের, বাট সেটা হয়তো ভবিষ্যতের জন্য আর কি। আর দুই দেশের ব্যবসা বাণিজ্য, ট্রেড 1.2 বিলিয়নের মতো এখন 1.2 বিলিয়নের মতো এখন ব্যবসা হচ্ছে। এটাকে আমরা সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটার জন্য আমাদের দুই দেশের পিপল টু পিপল রিলেশনশিপ, বিজনেস টু বিজনেস রিলেশনশিপ কীভাবে আরও বাড়ানো যায় আগামী দিনে, সেটা আলোচনা হয়েছে। টার্কির ট্যুরিজমের জন্য, তারা চিকিৎসার জন্য আমাদের একটা টিকিট ডিসকাউন্ট একটা প্যাকেজের মাধ্যমে টার্কিতে এখন অনেকে যাচ্ছে চিকিৎসা করতে, তারা সেটা আরও উৎসাহিত করতে চাচ্ছে। আমরা সবাই বিভিন্ন দেশের ট্রিটমেন্টে গিয়েছি, বাট টার্কি একটা নতুন ওপেনিং, এটা হয়তো বাংলাদেশিদের জন্য, টার্কির স্ট্যান্ডার্ড ইজ কোয়াইট হাই, এটা অলমোস্ট ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ডের মতোই। তো এটাও একটা আলোচনা হয়েছে। ইলেকশন কমিশন সহ বিভিন্ন আমাদের আগামী দিনের সংস্কার, এগুলো ক্যাপাসিটি বিল্ডিংয়ে তারাও কাজ করতে রাজি আছে। তাদের আজকে থেকে আপনাদের প্রত্যেককে কেয়ারফুল হতে হবে। আজকে থেকে আপনাদের টার্গেট একটাই হতে হবে, জনগণ, জনগণ অ্যান্ড জনগণ। পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট, এর বাইরে যদি আপনি একটু কিছু চিন্তা করেন, প্রিয় সহকর্মীবৃন্দ, ওই ষড়যন্ত্রে পতিত যে স্বৈরাচার, তারা সফল হবে। তারা সফল হলে আমার এই লয়ার সহকর্মীর বক্তব্য অনুযায়ী কেস উঠবে না আপনাদের, বরং মাথার উপরে আরও কেস চেপে বসবে, আরও 10টি চেপে বসবে, 20টি চেপে বসবে। সহকর্মীবৃন্দ, আপনাদের নিজেকে যদি বাঁচাতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। নিজেকে যদি রক্ষা করতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা রক্ষা করা, জনগণের আস্থা, নিজেকে আস্থায় রাখা। আপনাকে যদি আপনার পরিবারকে যদি রক্ষা করতে হয়, আপনার স্ত্রী, সন্তান, বাবা, মা সকলকে যদি রক্ষা করতে হয়, উপায় একটাই, জনগণের আস্থা অর্জন করা। উপায় একটাই, এর বাইরে কোনো উপায় নাই। আপনি যখন রাজনৈতিক কর্মী হয়ে গিয়েছেন, আপনার এর বাইরে আর কোনো উপায় নাই বাট টু আর্ন দি অ্যাচিভমেন্ট অফ দি
পাবলিক সাপোর্ট। এর বাইরে আপনার আর কোনো উপায় নাই। কাজে আসুন, আজকে আমাদের যে 31 দফা নিয়ে আমরা যেটি এখানে চিন্তা করলাম, যেটি শিখলাম, জানলাম, এটিকে আমরা এই ঘরের ভেতরে শুধু সীমাবদ্ধ রাখবো না। আপনারা কষ্ট করে রাজশাহী বিভাগে, রাজশাহী জেলা মহানগরীর যারা আছেন, তাদের হয়তো বেশি দূর থেকে আসতে হয়নি, কিন্তু যারা বগুড়া থেকে এসছেন, যারা চাঁপাই থেকে এসছেন, যারা নাটোর থেকে এসছেন, নওগাঁ থেকে এসছেন, জয়পুরহাট থেকে এসছেন, পাবনা থেকে এসছেন, সিরাজগঞ্জ থেকে এসছেন, আপনাদেরকে তো অনেক দূর থেকে আসতে হয়েছে। কাজে এই আশাটা, সময়টা, অর্থ ব্যয় করে এসছেন, সময় ব্যয় করে এসছেন, এখানে সারাদিন সময় ব্যয় করেছেন, সারাদিন পরিশ্রম হয়েছে, এটিকে কাজে লাগাতে হবে। ফিরে যাবেন আপনারা প্রত্যেকে, ইনশাল্লাহ ফিরে যাবেন যার যার ঘরে নিরাপদে। ফিরে গিয়ে আগামীকাল থেকে আপনার অধীনস্থ নেতাকর্মীদেরকে এই বিষয়ে শিক্ষা দিন। আপনি আইন তুলে না নেন, সেই ব্যক্তি যদি অপরাধী হয়, এটা আইনের মাধ্যমে আমরা সেটিকে আইনের সুপর্দ করব, কিন্তু নিজেরা এখানে কোনো অপরাধীর ভূমিকা পাবে। যে ছেলেটির উপর আক্রমণ হয়েছে, সে আমি ওখানে যেটা শুনেছি, সাবেক সরকার, ফ্যাসিবাদী সরকার, সে সরকারের ছাত্র সংগঠন, কিন্তু তাকে বাসা থেকে তুলে নিয়ে আঘাত করার, এটা তো বেআইনি কাজ, সন্ত্রাসী কাজ, এটা তো হতে পারে। আমরা তো সেই দল, কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে বিএনপির নামে এবং বিএনপির নামধারী বা বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা তারা যে সভ্য আচরণ বৃদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলা বৃদ্ধিতে কাজ করেছে। এরকম প্রায় 700-800 নেতাকর্মীকে বিএনপি সহ বিএনপি অঙ্গ সংগঠন, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং আরো যে সমস্ত অঙ্গ সংগঠন আছে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে, কাউকে কারো পদ স্থগিত করা হয়েছে, কাউকে শোকজ করা হয়েছে, কাউকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে যাতে দলের কোনো নেতাকর্মী উশৃঙ্খল কোনো আচরণ করতে না পারে। আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি এবং আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র মানেই হচ্ছে সহ অবস্থান, গণতন্ত্র মানেই হচ্ছে পরস্পরের প্রতি শুভেচ্ছা বোধ। আমরা একে অপরের সাথে দ্বিমত থাকতে পারি, কিন্তু আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে গণতান্ত্রিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। বিএনপি এটাতে অত্যন্ত গভীরভাবে বিশ্বাস। আমার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, মতামতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনি আপনার মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে আমি ক্ষুণ্ণ করতে পারি না, বা আমার অধিকারকে ক্ষুণ্ণ করতে পারি না, যেটা শেখ হাসিনা বিগত 15.5 বছর তার ফ্যাসিবাদী দুঃশাসন, লুট পরিলুটের সংস্কৃতি, মাফিয়া লীগ তৈরি করেছে। সেই মাফিয়া লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে যাতে আর না হয়, এবং বিএনপির কোনো নেতাকর্মী দালাল এবং সন্ত্রাসী বাহিনী, কুচক্রী মহল, ঠাক্কা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সেও স্বৈরাচার সরকারের দালাল, তার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে একটা মব জাস্টিস তৈরি করে তাদেরকে নিয়ে আসে আমাদের সেই সম্পত্তিতে। তারা সেখানে এই কথা বলে দেয় যে মাঠের সম্পত্তি দখল করার জন্য এসেছে সন্ত্রাসীরা, অথচ আমাদের মালিকানাধীন সম্পত্তি সম্পর্কে তারা বিন্দুমাত্র অবগত নয়। এবং এই মব জাস্টিস তৈরি করেছে সেই স্কুলের সহকারী প্রধান শিক্ষক, এটার সাথে সহযোগিতা করেছে দলিল উদ্দিন সহকারী শিক্ষক। পরবর্তীতে যখন ছাত্ররা সেই ঘটনাস্থলে উপস্থিত হয়, আমরা সাথে সাথে সেখান থেকে পরিস্থিতি বেগতিক দেখে আমরা সেখান থেকে উঠে চলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সেই ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে শাহীন চেয়ারম্যান এবং স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দালাল এবং সন্ত্রাসী বাহিনী আমাদের উপরে বর্বর হামলা চালায়। 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা। রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ ও কাজী নজরুল ইসলাম সরকারি কলেজের হামলা, ভাঙচুর, গুলি ভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ সহ বিভিন্ন কলেজের মোট 8,000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন পুলিশ। সোমবার 25শে নভেম্বর পুলিশের উপপরিদর্শক AKM হাসান মাহমুদুল কবির বাদী হয়ে রাজধানীর সূত্রাপুর থানায় এ মামলা করেন। এই দিন মামলার এজাহার আদালতে আসে। ঢাকার অডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত তা গ্রহণ করেন। আগামী 24 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। সূত্রাপুর থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব ইন্সপেক্টর অনুপম দাস এ তথ্য জানান। মামলার অভিযোগে বলা হয়েছে 24শে নভেম্বর বিভিন্ন কলেজের 7 থেকে 8,000 শিক্ষার্থী বেআইনি জনতার বিরুদ্ধে মারাত্মক অস্ত্র সহ দাঙ্গা সৃষ্টি করে সরকারি সম্পত্তি ভাঙচুর করে। সরকারি অস্ত্রে পিস্তল, গুলি ভরা ম্যাগাজিন চুরি, সরকারি ডিউটিতে ব্যবহৃত সাজোয়াজান APC পার্সন ভাঙচুর করে ক্ষতি সাধন করেন। কর্তব্যরত পুলিশের সদস্যদের উপর আক্রমণ করে, জীবননাশের হুমকিও দেওয়া হয়।
ক্রাশ সৃষ্টির মাঝে জীবন নাশের হুমকিও দেওয়া হয়। এছাড়া পুলিশের এপিসি কার ও ডিউটিরত পুলিশের মোটরসাইকেল ভাঙচুর করে 2,70,000 টাকার ক্ষতি করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এর আগে সোহরাওয়ার্দী কলেজের ও কাজী নজরুল ইসলাম সরকারি কলেজের হামলায় ভাঙচুরের প্রতিবাদে সকাল 10টার দিকে শিক্ষার্থীর মোল্লা কলেজের অভিমুখে যাত্রা করে দুই কলেজের কয়েক হাজার শিক্ষার্থী 12:30টার দিকে সংঘর্ষে জড়ান দুই পক্ষের। এর আগে গতকাল রবিবার 12টা থেকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদেরও হামলার প্রতিবাদে তার আশেপাশে 30-এর অধিক কলেজ সমন্বিত হয়ে কবি কাজী নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এই সময় সোহরাওয়ার্দী কলেজের অভ্যন্তরে ব্যাপক হামলা ও ভাঙচুর চালানো হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।